চলে আসতে পারেন এখানে www.facebook.com/radio.furti এই অ্যাড্রেসে অথবা www.facebook.com/bothfm.russell। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন টিপলু কান্তি। এছাড়া আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আচ্ছা এই মুহূর্তে আসছে না, একটু ওয়েট করতে হবে। আমরা বরং একটা বিরতি নিয়ে আসি। লম্বা ঘটনা এবং লম্বা ঘটনার কারণেই আমাদের প্রথম স্টোরির পর একটা বিরতি নিতে হচ্ছে, এরপরে আবার একটা লম্বা সময় বিরতি আমরা নেব না, সে বিষয়ে কথা দিচ্ছি। তাহলে সুবিধা হবে, ঘটনার মাঝখানে ব্রেক পড়বে না। আমরা ছোট্ট বিরতির পরে ফিরে আসছি আবারও। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। এবং আমাদের সঙ্গে আজকে এখন পর্যন্ত যে ঘটনাটা শুনলেন তার মানে আর একটা ঘটনা আমরা শুনবো, এবং এই ঘটনাটা অদ্ভুত সুন্দর একটা ঘটনা এবং অনেক দিন পরে শিউরে ওঠার মতো একটা ঘটনা পেয়েছি, যেটা নিয়ে এসছেন ডক্টর আলিফ, এবং আমরা সেই ঘটনাটা এখন যাব। আমাদের ডক্টর আলিফ আহমেদ বাবু এবং আফনান সাহেবের তিনজনের একটা ভিডিও আপ করেছি আমরা আমাদের পেজে, অবশ্যই ভিজিট করে সেটা দেখবেন আশা করবো আমরা। এবং সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা চলে যেতে হবে www.facebook.com/bhutafm.russell এই অ্যাড্রেসে। আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের ঘটনায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। রাসেল ভাই আবার ঘটনা শেয়ার করে নিয়ে আসলাম আপনাকে। হ্যাপি নিউ ইয়ার আপনাকে জানানো হয়নি যদিও। যে ঘটনাটা আজকে বলতে যাচ্ছি, সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে আসলে একটু চিন্তা করতে, যে ঘটনাটা কিরকম হতে পারে, মানে একটু ডিপলি চিন্তা করতে সবাইকে রিকোয়েস্ট করবো। তো যে ঘটনা বলবো সেটা বরিশালের একটি জায়গা, নামটি বলছি না। বরিশালের যে জায়গাটার ঘটনা বলবো, যার ঘটনা শেয়ার করবো তিনি একজন ইমাম সাহেব, ওই রিজিয়নের একটি মসজিদের, ছোট্ট মসজিদের একটা ইমাম। তার বয়স তখন 45 বছর হবে, এবং এটা আজ থেকে প্রায় 27 বছর আগের ঘটনা, 1989 সাল। হয়তো লাইফ চেঞ্জিং ঘটনা বলতে পারেন। এবং ওই ইমাম সাহেবের এলাকায় খুব নাম ছিল, ডাক ছিল, এবং কারোর সাথে 7-5 উনি ছিলেন না। সবসময় খুব ভদ্র একটা লাইফ লিড করতো, এবং বলে না যে বাড়ির মাঝখান দিয়ে হেঁটে যায় ইমাম সাহেবরা, উনি যেটা করতেন না, উনি সবসময় মেইন রাস্তা দিয়ে হেঁটে যেতেন। সেজন্য ওনার সুনামও সবচেয়ে বেশি ছিল। আচ্ছা, তো পাড়ায় পাড়ায় লোকজন, বিভিন্ন গ্রাম টু গ্রাম লোকজন তাকে খুব পছন্দ করত, কারণ তার ব্যবহার, কারণ তার সততা, আর উনি বিচারে ছিলেন পটু। যেই বিচারে যেদিকে পাল্লা ভারী থাকবে সেদিকেই পাল্লা, মানে ইনফ্লুয়েন্স ছিল না কারো দ্বারা। খুবই সৎ একজন মানুষ ছিলেন আর কি। ছিলেন কেন, এটার কারণও আমি সবার লাস্টে সবাইকে জানাবো। কেন বললাম ছিলেন, উনি তো আচ্ছা। তো যে ঘটনাটা বলি ওনার, উনি তো নর্মালি বিচার করতেন। তো একদিন একটা বিচারে তাকে যেতে হবে, তার বাড়ি থেকে প্রায় 20 মাইল দূরে। তো রাস্তাটা এরকম যে আপনাকে হেঁটে যেতে হবে অর্ধেক পথ, বাকি পথ নৌকা, এপার ওপার মিলিয়ে। তো সেই দিন ওনার বাসা থেকে খুব প্রেশার আসছিল যে যেতে বারণ করছিলেন তার ওয়াইফ, কারণ তার ছেলের শরীর খুব খারাপ ছিল। আচ্ছা। এবং তার ছেলেটা ছিল 14 বছর বয়স, আজমত নাম ছিল, আজমত আলী। তো ছেলের শরীর এতটাই খারাপ ছিল যে ছেড়ে আসতেও পারছিলেন না, কিন্তু বিচারটা ছিল তার বন্ধুর ছেলের বিচার ছিল। তো পরিচিত যেহেতু তাকে যেতেই হতো। আচ্ছা। তো বাসার সবাইকে মানিয়ে, নিজেকে মানিয়ে তিনি রওনা দেন ওই জায়গার উদ্দেশ্যে বিচার করতে। তো ফজরের নামাজ পড়ে, বাড়িতে মসজিদে নামাজ পড়িয়ে তিনি রওনা দেন, এবং মসজিদে একজনকে দায়িত্ব দিয়ে যান নামাজ পড়ানোর জন্য বাকিরা ভক্তের। আচ্ছা। তো সে একটা পর্যায়ে যখন হেঁটে নৌকা পার হয়ে ওই জায়গায় পৌঁছান, তো পৌঁছাতে দুপুর 2টা বেজে যায়। জোহরের নামাজ শেষ করে বিচার শুরু করেন, এবং বিচার শেষ হতে মাগরিবের আজান দিয়ে ফেলে। তো মাঝখানে একটু বলে রাখি রাসেল ভাই, উনি যখন বিচার শুরু করেন তখন একজনকে বলেছিলেন যে আমার তো যেতে যেতে মাগরিবের পর হয়ে যাবে, তা আমাকে ওই বাড়ির অতটুক পর্যন্ত আগাই দিস। আচ্ছা। কিন্তু বিচার যখন শেষ হলো, বিচার শেষ হওয়ার পরে ওই লোকটাকে আর খুঁজে পাওয়া যায়নি, মানে ওইখান থেকে হয়তো সে কোনো কাজে চলে গেছে। তো আল্লাহর নাম নিয়ে সে চিন্তা করলেন যে যাকে এখন রাস্তা হাঁটা দিয়ে কিছু করার নেই, আর ওনার যে রাস্তায় উনি যাবেন সেই রাস্তায় আসারও লোক নাই কেউ, যে ওনার সাথে কথা বলতে বা একা রাস্তা দিয়ে রাসেল ভাই মাগরিবের পরে
অন্ধকার হয়ে গেছে অলমোস্ট। রাস্তাতে হেঁটে যাওয়াটা কেমন না, তো অনেক দূর, নিজের বাড়ি থেকে অনেক দূর, কাছাকাছি নিজের বাড়ি হলে একটা কথা ছিল। তো রাস্তায় হাঁটছে প্রায় ঘন্টাখানেক, হাতে কোনো ঘড়িও ছিল না, এবং আনফরচুনেটলি বাড়ি থেকে কোনো টর্চ লাইটও সে আনতে পারেন নাই। তো যতটুকু আলো, গ্রামের মানুষ তো গ্রামের আলোর পথে অন্ধকারেই অনেকে হাঁটে, অনেকে অন্ধকারেই অনেককে চেনে। তো হাঁটতে হাঁটতে প্রায় ঘন্টাখানেক হাঁটার পর তিনি শুনতে লাগলেন আশেপাশ থেকে এশার আজান পড়ছে। তো এশার আজান পড়ছে যে এখন উনি নিয়ত করলেন যে আমি এখন এশার নামাজটা না পড়ে আগাবো না। আচ্ছা, এখন আশেপাশে মসজিদ খোঁজার পালা। হঠাৎ করে সামনে একজন লোক পেলেন। লোক তার ভাষ্য মতে লোকটার হাইট কমপক্ষে 6 ফিট হবে, এবং লোকটাকে সে জিজ্ঞেস করলেন যে এখানে কি আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। আচ্ছা, লোকটা একটা রাস্তা দেখাই দিল যে আপনি সোজা যে ডানে বাঁয়ে একটা মোচড় নিলেই সামনে একটা মসজিদ পাবেন। খুব বেশি বড় মসজিদ না, ছোট মসজিদ, আপনি ওই মসজিদে নামাজ পড়তে পারেন। তো সে কি করলো, ওই রাস্তা দেখে বিসমিল্লাহ বলে ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। অচানা একজন মানুষের কথা শুনে হাঁটছে, তো তার কাছে রীতিমতো একটু ভয়ই লাগছে যে আসলে হাঁটছি, কোন রাস্তা দিয়ে হাঁটছি। ইভেন রাস্তার মাঝখানে যাওয়ার পথে তার মনে হলো আমি যদি এখন ব্যাক করি আমি আর চিনবো না, মানে আমার কারো হেল্প লাগবে। আচ্ছা, তো তিনি কি করলেন, ওই মসজিদ খুঁজছে। তো উনি যতই ভিতরে ঢুকছে ততই আজানের আস্তে আস্তে আজানের শব্দটা ক্ষীণ হতে থাকলো, যে তিনি মনে করছেন যে আমি ভিতরে ঢুকছি, হয়তো বা এখন মসজিদের থেকে আরো দূরে সরে গেছে। তো হঠাৎ করে একজন মহিলাকে দেখলেন উনি। তো মহিলাকে দেখলেন, মহিলা গোয়াল ঘর থেকে ঘরের ভিতরে ঢুকবে এমন সময় এক মহিলাকে জিজ্ঞেস করলেন যে আপা এখানে আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। তো মহিলা তাকে বলল আপনি তো একটু ঘোরা রাস্তায় চলে আসছেন, একটু বেশি দূর চলে আসছেন। হ্যাঁ, ঘোরা রাস্তায় চলে আসছেন, আপনি পিছনে যে টার্ন নিলে মসজিদ পাবেন একটা, একটু হাঁটতে হবে 3-4 মিনিট। তো উনি বললেন যে ঠিক আছে। তো উনি হেঁটে একটু সামনে আগানোর পর দেখলেন যে আরো গভীরে ঢুকে গেছেন, এবং মোটামুটি তার রাস্তা আর মনে নাই যে সে কিভাবে এসছেন, অন্ধকার। তো একটু পরে যখন সামনে যিনি দেখলেন একটা মসজিদ, ওনার কথায় এমন মসজিদ আমি কখনো দেখি নাই। এরকম মসজিদ আমার এই 45 বছরের লাইফে এই এলাকায় আছে তো পরের কথা, আমি বাংলাদেশে কোথাও আছে বলে মনে করি না। এত সুন্দর মসজিদ, এত সুন্দর মসজিদ, এটার অজুখানাও এত সুন্দর। আমি ভেতরে ঢুকবো কি ঢুকবো না, এক পর্যায়ে তিনি ডিসিশন নেন না, নামাজ তো পড়তেই হবে। তো এই মসজিদে হঠাৎ করে আজান পড়া শুরু হলো। তিনি ডিসিশন নিলেন না ঢুকবেন, এবং তার ভাষ্য মতে এটা সৌদির কোনো বাদশাহী বানিয়ে দিয়ে গেছে। কিন্তু আসলে এরকম মসজিদ ওইখানে যদি থাকতো তাহলে ওনার ফ্রেন্ডরা, ওনার পরিচিত লোকজন সবাই জিকির করতো যে এখানে একটা মসজিদ আছে সুন্দর। কিন্তু এরকম কোনো মসজিদের কথাও সে কখনো শোনে নাই। তা আমি জিজ্ঞেস করলাম যে চাচা আপনি যে মসজিদটা দেখছেন, সেই মসজিদটা সম্বন্ধে আপনার ধারণা কি? লোক দুইটা তো হলে কি ভুল বললো? তো উনি আমাকে বললেন যে আরে ধুর মিয়া, আমি তো এক্সপেরিয়েন্স, তাই না নাকি? আমি তো জানি কে মানুষ কে খারাপ, কে ভালো কে মানুষ কে মন্দ, কে মানুষ না, এটা তো অ্যাটলিস্ট বুঝি। তো তার কথাটা একটু ডিফারেন্ট ভাবেই আমি নেই, যে অ্যাটলিস্ট সে অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে। সেই মসজিদে সে বললে যে ঘটনা শোনেন। তো সে যখন বললো মসজিদের ভেতরে আমি যখন ঢোকার পরে এত সুগন্ধ, এত সুন্দর আলো মসজিদে, ওই বাতি কিনবে আমাদের মসজিদে মনে হয় বাতির দামের মসজিদ, আমি যে মসজিদে নামাজ পড়াই। এত সুন্দর মসজিদ, এত সুন্দর আলো। আমি কি করলাম, এত ঠান্ডা এই গরমের মধ্যে আমি সারা শরীর ভেবে আমার ঘাম পড়ছে, আমি মসজিদে ঢোকার পর আমার সব ক্লান্তি দূর হয়ে গেল, আমি বসে পড়লাম। তিনি তখন চিন্তা করলেন যে একটু রেস্ট নিয়ে সুন্নতের নামাজ পড়বেন। তো তার সুন্নতের নামাজ পর্যন্ত মসজিদে একটা কাকপক্ষী ঢোকে না, একজন মুয়াজ্জিন ছিলেন, কিন্তু তার শরীর তার মাথা কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আজান পড়েছে তার সামনে। একমত হবেন তারা ওই বিষয়গুলো আমি চাইবো যারা পরিবহন যারা চালান তাদেরকে আমি চাইবো সেটা হচ্ছে বাস, ট্রাক, মাইক্রোবাস বা অ্যাম্বুলেন্স, সেটাই হোক না কেন, আপনারা কাইন্ডলি এই রোডের সাথে যদি পরিচিত হয়ে থাকেন তাহলে অবশ্যই রেসপন্স করবেন, এবং অবশ্যই আমাদের লিখে পাঠাবেন আপনার জীবনের ঘটনা। আমরা সেটা ইনশাআল্লাহ পড়ে শোনাবো, আপনি সরাসরি অডিও ক্লিপ করে পাঠাতে পারেন। তো আমরা চলে যাই আবার আপনার এই ঘটনাটির এলাকাটা কালুখালী, গ্রামের নাম ছিল হরিণ। তো হরিণধারা গ্রামে মানে ওখানে একজন
আমরা যেটাকে বলি গাছি, যেমন ওই আপনার শীতকালে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে, রস সংগ্রহ করে সেটা সেই রসটা আবার জাল দিয়ে গুড় বানান, সেগুলো আবার বাজারে বিক্রি করেন। আবার এই সিজনটা শেষ হয়ে গেলে তারা আবার কৃষি কাজ করেন। দেখা যাচ্ছে নির্দিষ্ট সময় তারা এই গাছ থেকে রস সংগ্রহ করেন। আমরা তাদেরকে স্থানীয় ভাষায় গাছি বলি আর কি। তো সবুজ মিয়া নামক একজন গাছির ঘটনা শেয়ার করবো। ঘটনাটি আসলে অনেক আগে 60-এর দশকের ঘটনা, এক্সাক্ট সনটা বলতে পারবো না, তবে আমি যতটুকু শুনেছি মানে 63, 65, 66 এরকম সালের, এই জন্য আমি বললাম যে 60-এর দশকের ঘটনা, অনেক আগে ঘটনা এটা। তো ঘটনাটি ওনার সঙ্গে ঘটেছিল। উনি যেহেতু গাছে ছিলেন, এই কাজটা করতেন, ওনার নিজস্ব ওরকম কোনো সহায় সম্পত্তি ছিল না, খুব দরিদ্র মানুষ ছিলেন। তো যাদের খেজুর গাছগুলো রয়েছে, এই খেজুর গাছগুলো থেকে রস সংগ্রহ করার দায়িত্বটা ওনার উপরে, এবং রস সংগ্রহ করার পরে অর্ধেকটা উনি ওনার জন্য রেখে দিতেন এবং বাকি অর্ধেকটা মালিককে দিয়ে, এবং ওনার জন্য যতটুকু হয় সেগুলো এক জায়গা করে অনেক রসই হতো, সেগুলো জাল দিয়ে তৈরি করে আবার বাজারে বিক্রি। এটা ছিল তার পেশা। সবাই মনে করছে যে তাকে এইভাবে উনি জীবন চালাতেন। যখন এই সিজনটা শেষ হয়ে যেত তখন উনি বিভিন্ন জায়গায়, আমরা স্থানীয় ভাষায় কামলা বলি আর ডে লেবার হিসাবে বিভিন্ন জায়গায় উনি কৃষিকাজ করতেন। এটাই ছিল তার মানে এখন উনি মানে রেগুলার যে কাজটা করতেন সেগুলো করছিলেন। হঠাৎ করে ওই হরিণধারা গ্রামের কাছে একটি শ্মশান, ওই শ্মশানের কাছে মানে শ্মশানের এলাকার মধ্যে না কিন্তু পাশে একজন মালিকের অনেকগুলো খেজুর গাছ রয়েছে, প্রায় 15-20টা খেজুর। তো ওনাকে বলেন যে খেজুর গাছগুলো মানে প্রসেসিং করে এখান থেকে রস সংগ্রহ করতে। তো উনিও সেটা রাজি হয়ে যান, কারণ সেটা তার আয়ত্তের মধ্যেই ছিল এবং সাধ্যের মধ্যেই ছিল, সেটা খুব বেশি দূরেও ছিল না। আর 15-20টা খেজুর গাছের মানে দায়িত্ব পাওয়া অনেক বিষয়, তার জন্য অনেক বড় কিছু। উনি রাসেল ভাই সেই গাছগুলো প্রসেসিং করে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সেটা মানে রস নেওয়ার উপযোগী করতে হয়। তো উনি সেগুলো করে মানে হাঁড়িগুলো লাগিয়ে রাখেন। আসলে 1-2 দিন খুব ভালো যাচ্ছিল, খুব ভালো রস হয় ওখান থেকে, মিষ্টি রস। কিন্তু 4-5 দিন যাওয়ার পর উনি একদিন গেছেন রস সংগ্রহ করতে ভোরবেলা, দেখে একটা হাঁড়িতেও রস। তখন উনি সন্দেহ করেছেন গ্রামে এরকম দুষ্টু ছেলে থাকে যারা এরকম রাতের বেলা হাড়ি থেকে রস চুরি করে খায়, হয়তো বা এরকম কিছু হতে পারে, এটা নিশ্চয়ই চোরের। তো উনি দেখেন যে প্রায় প্রতিদিনই ওই ঠিক শ্মশানের ধারে ওই 15-20টা খেজুর গাছে রস নেই। তখন উনি আবার পরীক্ষা করে দেখেন যে আসলে কি রস পড়েছে রাতের বেলা। উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন হ্যাঁ রস রাতের বেলা পড়েছে, সেই প্রমাণও আছে, কিন্তু হাড়ির মধ্যে কোনো রস। এটা উনি যখন এরকম দেখছিলেন প্রতিনিয়ত রস চুরি হয়ে যাচ্ছে, তখন উনি এদিকে কিন্তু আসলে ভাই ওই গাছের যিনি মালিক উনি তো এই কথা শুনবেন না, উনি কিন্তু প্রতিদিন ওই অর্ধেক রস বুঝে নেবেন তার কাছে। এখন উনি কিন্তু মালিক কোনোভাবে মানতেছে না। মালিক শুধু বললো যে ঠিক আছে তাহলে তুমি পাহারা লাগাও, দায়িত্ব তোমাকে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব তোমার। তখন উনি রাসেল ভাই চিন্তা করলেন যে পাহারার কাকে লাগাবেন, তাকে আবার অতিরিক্ত টাকা দিতে হবে। উনি নিজে চিন্তা করলেন আমি নিজেই পাহারা দেওয়ার। উনি রাতের বেলা হাতে একটা বড় লাঠি একটা হারিকেন এবং বড় একটা লাঠি নিয়ে উনি পাহারা দেওয়া শুরু করলেন। এখন প্রথম দিন পাহারা দিয়েছে ভালো, কিন্তু ভোরে দেখে ঠিক একই অবস্থা। উনি চিন্তা করলেন যে নিশ্চয়ই সে যখন এই মাথা থেকে ওই মাথা গিয়েছে হাঁটতে হাঁটতে তখনই মানে কেউ রস খেয়ে নিয়েছে বা রস নিয়ে চলে গেছে, অন্য হাড়িতে ফেলে নিয়ে চলে গেছে। উনি এটা মনে করলেন যে না আরো ভালো করে পাহারা দিল। পরের দিন রাসেল ভাই পাহারা দিলেন, একই অবস্থা। উনি পাহারা দেওয়ার পরেও মানুষ কিন্তু অনেক লম্বা। তৃতীয় দিন ঘাটের দিকে আসছে, যখন পাহারা দিচ্ছিলেন তখন ওই দিন আবার চাঁদের আলো ছিল, তখন ওনার মনে হলো যে গাছ বেয়ে একটা কালো ছায়া উঠে উপরের দিকে। তখন উনি চিন্তা করলেন যে এইবার আজকে তোর পেয়েছি, আজকে এটাকে তখন উনি দৌড়ে ওই গাছের নিচে চলে গেলেন। গাছের চলে দেখেন যে ঠিক উনি যেটা আস্তা একটা ছায়া হাড়ি থেকে রস খাচ্ছে।
উনি নিচ থেকে বললেন যে এই ব্যাটা তোর নিচে নেমে আয়, মানে যেভাবে আর কি বলার দরকার আর কি। তখন উনি তাকে বলছিলেন, ঠিক আছে, উনি খেয়াল করলেন যে এই কথাটা বলার পরে ওই আত্মার ছায়াটা এক লাফ দিয়ে প্রায় 15-20 হাত দূরের আরেকটা গাছের মাথায় চলে গেল। তখন উনি আবার কিন্তু এটা থেকে ভয় পান নাই, এই কারণে ভয় পান নাই, উনি জানতেন যে গ্রামাঞ্চলে অনেকে ব্ল্যাক ম্যাজিক করে খুব দ্রুত গাছে উঠতে পারে, গাছ থেকে নামতে পারে, গাছ থেকে আরেক গাছে যেতে পারে। উনি মনে করেছেন কোন দুষ্ট প্রকৃতির লোক ব্ল্যাক ম্যাজিক জানে, এই কারণে খুব সহজেই এই রস চুরি করে চলে যেতে পারছে এবং এক গাছ থেকে আরেক গাছে লাফ। উনি কোনো মানুষই মনে যেসব আগে কাজ করেছেন মনে করতে পারে যে অনেকেই উনি যখনই যে গাছের কাছে যান দেখে যে সেই জিনিসটা লাফ দিয়ে আরেকটা গাছে চলে ধরেছে বা ছুটে দাও। এইভাবে রাস্তায় প্রায় 7-8টা গাছ উনি এরকম তো মনে করতে পারে যে তারা কিছুই আমার সাথে হচ্ছে জিনিসটাকে। তখন এক সময় দেখা গেল ওই জিনিসটা আর পালাচ্ছে না, সে আস্তে আস্তে আবার জিজ্ঞেস করেন আপনারা কোথাকার। নেমে আসার পর রাসেল ভাই এদিকে তার মেজাজটা খুব গরম, রস চুরি করে খেয়ে যায়। উনি কোনো ধরনের কোনো মানে চিন্তা ভাবনা ছাড়া ওনার হাতের লাঠি দিয়ে খুব জোরে একটা বাড়ি মারে। তো উনি জিজ্ঞেস করলো যে এই লাশ কিসের? বাড়ি মারার পরপরই যখন ওই জিনিসটা পড়ে যায় তখন পড়ার পরে উনি ওই জিনিসের চেহারাটা দেখতে পান। উনি বলে যে দেখেন আমি চেহারাটা যেটা দেখেন সেটা হলো ওটার বডিটা শিম্পাঞ্জির বডির মতো এবং মাথাটা মানে মুখটা খুব ভয় লাগছে, মানে লম্বা ভয় দেখায়ও না বা নিজেরাও ভয় পায়, অদ্ভুত চেহারা। তোমরা যদি কোনো কিছু জানো আমি অনেক কিছু জানি, আমার এখান থেকে চলে যাও। আরেকটা বিষয় হলো রাসেল ভাই যখন লাঠি দিয়ে বাড়ি দিয়েছে তখন ওই জিনিসটা ওই জন্তুর মতো ওই জিনিসটা মানে অর্ধেক মানুষ অর্ধেক জন্তুর মতো জিনিসটা মানে চি শব্দ করে চি শব্দ করে মানে দ্রুত মাঠের ভিতরে চলে গেল। এরপরে উনি আমি আপনাকে তখন বলেছি আমি আপনার চিন্তা করলেন যে এইটাই হলো চোর, কিন্তু এরকম চেহারা চাই না, তোমরা তোমাদের মতো থাকো, চলে যাও, আমাকে দুষ্ট জিন হবে এরকম। সে তারা কি করলো পানির মধ্যে চলে গেল। তো যাই উনি আর কিছু চিন্তা করে ভালো হয়েছে। ওই দিন রাসেল ভাই মোটামুটি কয়েকটা গাছের রস উনি পেয়েছেন, যখন পড়ে গেল তিনি তো উনিও খুশি, যাক অন্তত ধরা গেছে মালিককে বলেন এই ব্যাপার। ওনার আবার মানে মেয়ের একটা নাতি ছিল, মানে মেয়ের ছেলে ছিল, তার আকিকার একটা অন্ধকার মধ্যে তো ওই সবুর মিয়া ওই আকিকার অনুষ্ঠানটা পাশের গ্রামে ওনার মেয়েকে বিয়ে দিয়েছিল। তখন দিন তো ওনার ওই আকিকার অনুষ্ঠানে অ্যাটেন্ড করার কথা ছিল পরে। উনি আকিকার অনুষ্ঠানে যখন অ্যাটেন্ড করলেন, অ্যাটেন্ড করার পরে যখন ওনার নাতিটা ওনার নাতিটা সামনে বাড়ির লোক যখন ওনার নাতিকে সামনে নিয়ে আসার পরে তখন নাতিটার দিয়ে মাটিতে পড়ে গেছে এবং মাটিতে ছটফট শুরু করলো, কোনো কথা না হলে ছটফট করতে ছটফট শুরু করলো এবং সবার চোখের সামনে মানে ওই ছোট বাচ্চার শরীরটা মনে হচ্ছে যে মোটা হয়ে যাচ্ছে এবং ওর মুখটা লম্বা হয়ে যাচ্ছে, মানে ঠিক যেমন উনি রাতের বেলা যে প্রাণীটা দেখেছিলেন ঠিক অমনটা হয়ে যাচ্ছে। এই দৃশ্যটা দেখার পরে সবাই ভয় পেয়ে দৌড়ে চলে যায়। সবাই বলে যে দিকে ধরেছে, কেউ বলে যে এটা রাক্ষস হয়ে গেছে, এরকম মানে গ্রামের অনেক কুসংস্কার, সবাই এরকম খুব ভয় পেয়ে ছোটাছুটি শুরু করে দেয় এবং কিছুক্ষণের মধ্যে রাস্তার বাইরে বাচ্চাটা মারা এবং মারা যাওয়ার আবার কিছুক্ষণ পরে আস্তে আস্তে সে আবার আগের স্বাভাবিক চেহারায় ফিরে আসে। তো বাড়িতে শোকের মানে আনন্দের উৎসবটা একটা শোকে পরিণত হয়। কিন্তু সবাই বিভিন্নভাবে অনেক কুসংস্কারমূলক কথা বললেও আসলে রাসেল ভাই সবুর মিয়া বুঝতে পেরেছিলেন আসলে ঘটনা যে উনি রাতের বেলা ওই প্রাণীটাকে আঘাত করেছিলেন, এই কারণে হয়তো এই ঘটনাগুলো ঘটছে। তখন উনি কাউকে কিছু বলেন, আমার সাথে যেহেতু ঘটনা উনি বাড়িতে বলেছেন যে বাড়িতে চলে যাওয়ার পর রাসেল ভাই একবার সবুর মিয়ার সাথে ঘরের মধ্যে সেটা হলো যখনই রাত হয়ে যেত সবুর মিয়ার সামনে যেই আসতো সবুর মিয়া তাকে দেখতো যে ওই শিম্পাঞ্জির দেহের মতো ওই ব্যক্তির মুখটা ওরকম লম্বা, এরকম দেখতো, এরকম দেখে চিৎকার চেঁচামেচি করতো যে এই সাপ তুই আমার সামনে থেকে সরে যা সরে যা এরকম, এবং খুব ভয় পেত। একটা মানুষের সামনে যখন উনি এরকম আচরণ করতো তখন সবাই নিজে খুব বিব্রত হতো, বিরক্ত হতো। একসময় সবাই সবুজ মিয়াকে পাগল বলে আখ্যায়িত করতো, পাগল দিনের বেলা ভালো থাকে রাতের বেলা ভালো, রাতের বেলা শিকল দিয়ে বেঁধে রাখতো। কিন্তু আসলে উনি সুস্থ মানুষ ছিলেন। আমরা হ্যালুসিনেশন বলি, যেটাই বলি মানে সায়েন্টিফিক ব্যাখ্যায় যে অ্যাকচুয়ালি আসলে এটা ছিল একটা প্যারানর্মাল। এরপর আসলে ভাই যেটা হলো রাতের বেলা মানে হুট করে ওনার মেয়ের ছোট ছোট বাচ্চা ছিল, বাচ্চা মেয়ের
যে ঘরে ঘুমায় থাকতো আর কি ছেলেমেয়েরা, সেখানে একটা খুচখুচ শব্দ হয়। ধোয়ান নিজেই কাপড় পেঁচান, নিজেই ওনার ওয়াইফ নিজেই দাফন করেন, পাশের ঘর থেকে উঠে যখন ওখানে যান এবং সে তখন বলে যে কি ব্যাপার, আমাদের মেয়ে ছোট দুধ কোথায় গেল, দরজা তো বন্ধ। আমি জিনিসটা একটু ওয়াশরুমও তো বাইরে, যদি বাইরেও যায় তো ওয়াশরুম, আমাকে যে বলে ছোট মানুষ বাইরে গিয়ে তো ডাক দিয়ে যাবে, আমি কি তাদের যাওয়ার সাহস পারতাম, তবে দরজা বন্ধ কোথায় গেল। তখন কোশ্চেনটা সবসময় তার নিজের কাছে, তাহলে আমি শিকল দিয়ে বেঁধে রাখা হয়, এটাকে পেতাম, তার শিকলটা খুলে দেখা হলো তাদের তুমি খুলবে, থাকলে হয়তো বাকি পানিতে ঝাঁপছি না। ওনারা হাজবেন্ড ওয়াইফ মিলে এবং সব গ্রামের অন্য লোকদেরকে ডাকে এবং ডেকে খোঁজা শুরু করে যে কোথায় আছে। আমি ওনার কাছে যখন ঘটনাটাই শেষ পর্যন্ত ওনার মেয়ের দেহটা ওই যে শ্মশানের পাশে যে খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছের উপর রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। বয়স অনেক হয়েছিল, ওনার মেয়েকে মানে মেরে ফেলেছে। রাসেল ভাই এই যখন উনিও এরকম উন্মাদ অবস্থা, এই ঘটনার সলিউশনটা যেভাবে আমি সেটাই সেখানে যাচ্ছি, যে আমাদের কালুখালী বা আমাদের রাজবাড়ী অঞ্চলে বেশ ওই সময়টাতে এবং এখনো মানে পীরের একটা মানে অনেক ভক্ত আছে, পীরের ভক্ত আছেন আর কি। তো ওই সময় আরো অনেক বেশি ছিল আর কি। তখন ওই বুজুর্গ ব্যক্তি যখন ওই এলাকায় আসেন, আসার পরে ওই সবুর মিয়াকে শিকল দিয়ে বেঁধে তার সামনে নিয়ে যাওয়া হয় এবং তখন সবুর মিয়াকে দেখেই উনি বলেন যে বাবা রাতের বেলা এরকম কোন জিনিস দেখলে হঠাৎ করে আঘাত করতে হয়। যেরকম অদ্ভুত এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আমাদের হাদিসেও কিছু আছে যে রাতের বেলা যদি আমাদের সামনে বা দিনের বেলাতেও আমাদের অস্বাভাবিক যদি কোনো প্রাণী আমাদের সামনে আসে, প্রথমে আগে বলতে হবে আমি তো জানি। হ্যাঁ, এবং সেটাই মানে উনি পুরো জিনিসটা বোঝেন এবং উনি যে বলেন আমি আমাকে যদি সে ক্ষতি করতো, প্রথম যে তার কাছে আমি জিজ্ঞেস করলাম, ওকে যে রাস্তা দেখিয়ে দিল, আমাকে যদি সে ক্ষতি করতো ওই শানেই করতো, রাস্তা দেখাতো না। রাইট, তো রাস্তা দেখিয়েছে, আমি মনে করেছি যে এই পাশে আসলে গ্রাম সাইড, তো গ্রামের ভেতর দিয়ে হাঁটছি, মনে হয় মসজিদ পেয়ে যাবো। এবং ভেতরে যেরকম লেগেছে সেই মসজিদটাও কোনো স্বাভাবিক বা সাধারণ মসজিদের মতো মোটেও লাগেনি। না, এবং এই মসজিদটা তার মতে যে এটা নিশ্চয়ই কোনো সৌদির বাচ্চা এসে বানিয়ে রেখেছে, এত সুন্দর মসজিদ আমি আমার 45 বছর লাইফ। এবং উনি যখন সুন্নত নামাজ শেষ করলেন, তারপরে দেখলেন যে একে একে দলে দলে হঠাৎ করে লোকজন আসতে শুরু করলো এবং এই যে এই নাটকীয় মোড়গুলো কি যে হঠাৎ করে তাকে এগিয়ে দিল, বললো যে আপনি নামাজ পড়ান, এই যে ব্যাপারটা তাকে বললো যে মানে ইশারায় দেখিয়ে দিল যে আপনি নামাজটা পড়েন, এটা একটা ব্যাপার। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যখন উনি সবাই যখন খাটিয়ে নিয়ে আসলো, উনি যখন বললেন যে তোমরা আমাকে কোথায় নিয়ে যাবে, তখন ওরা যখন খুব নাটকীয় ভাবে বললো যে আমরা আপনার বাসায় যাব, এবং তখন সে বুঝতে পারলো যে লাশটা কার, তখন সে বলে যে লাশটা আপনার ছেলের। এই জায়গাটা কিন্তু খুব অদ্ভুত মানে এই জায়গাটাই কিন্তু ওইটার সাথে কানেক্টেড। দেখেন ওই টাইমটাতেই কিন্তু তার ছেলেটা পানিতে ঝাঁপ দেয়, ওই মুহূর্তে তারা লাশটাকে নিয়ে পানিতে ঢুকে যায়। রাইট, এবং লাস্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে এই ভদ্রলোক এখন কি অবস্থা ওনার, যে বললাম রাসূল ভাই 3 দিন আগে মারা গেছেন। সেটাই, 3 দিন আগে ইনি মারা গেছেন এবং একজন মানুষ যিনি ইমাম সাহেব ছিলেন এবং তিনি মারা যাবার আগেই ঘটনাটা শোনা হয়েছে এবং সবকিছু মিলিয়ে এটা অদ্ভুত একটা ঘটনা এবং আশা করছি যে আপনাদের সবার ভালো লেগেছে। দেখি SMS এ কি লিখেছেন আপনারা, দীপ লিখেছেন স্টোরিগুলো মজার। আচ্ছা, এখানে মানে ওয়ার্ডটা ঠিক হলো কিনা আমি ঠিক শিওর না। এবং আমাদেরকে মিতু SMS করেছেন মুক্তাগাছা থেকে, MJ মৃদুল রহমান আমাদের SMS করেছেন কুষ্টিয়া থেকে, তান্না সিফাত প্রীতম শাওন টিটু লিখছেন অসম স্টোরি।